টানা এক সপ্তাহ গুমোট গরমের পর আজ সন্ধে থেকে হঠাৎ শুরু হয়েছে ঝড় বৃষ্টি। অন্যান্য দিন এমন সময় গ্রামের রাস্তায় দু একজনকে দেখতে পাওয়া গেলেও আজ এই ঝড় বৃষ্টির কারণে গ্রামের রাস্তা একেবারেই ফাঁকা। বাড়ির বাইরে কোনো মানুষের ছায়া পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে আমরাও রহিম কাকার দোকানে চা খেতে এসে বৃষ্টির কারণে আটকে পড়েছি, আর কাকাও আমাদের জন্য দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরতে পারছে না। রহিম কাকার এই চায়ের দোকান বহু পুরনো। কাকার বয়স এখন প্রায় 50-এরও বেশি হবে। শুকনো চেহারা, পরনে একটি গেঞ্জি আর ওই ধুতি। সব সময় তাকে এই রূপেই দেখতে পাওয়া যায়। এই চায়ের দোকানই হলো তার একমাত্র সম্বল। ভাঙা চোরা টিনের একটি দোকান। দোকানের ভেতর 3-4টে বিস্কুটের কৌটো, সামনে মুখোমুখি করে রাখা দুটো নড়বড়ে বেঞ্চ। অন্যদিকে মাঝে মাঝেই টিনের ফুটো দিয়ে জল এসে পড়ছে দোকানের ভেতরে। রহিম কাকা অনেক অল্প বয়স থেকেই এই চায়ের দোকান সামলাচ্ছে। গ্রামের বেশিরভাগ লোকজনই সারাদিনের কাজবাজের পর কাকার চায়ের দোকানে বসেই আড্ডা দেয়। ইতিমধ্যে চা খেতে খেতে ভোলা কাকা রহিম কাকার সাথে বেশ গল্প জমিয়েছে। এই ঝড় বৃষ্টির আভাস সকাল থেকেই আজ একেবারেই পাইনি কিন্তু। হ্যাঁ, তা যা বলিছেন, তবে যা গরম দিছিল, এই বৃষ্টি না হইলে মরণ ছিল। তা ঠিক বলেছ, বৃষ্টি দেখে মনে বড় স্বস্তি পেলাম। কিন্তু এক নাগারে সেই যে বৃষ্টি হয়েই চলেছে, আমার তো কোনো নামগন্ধ দেখতে পাই না। এমন সময় চা খেতে খেতে হঠাৎ লক্ষ্য করলাম রমেশ কাকা আজ একটু বেশ চুপচাপ রয়েছে। বরাবরই রমেশ কাকা খুব হাসি খুশি প্রকৃতির মানুষ, কিন্তু আজ এসে থেকেই তাকে কেমন যেন একটু আনমনে লাগছে। বিষয়টি ভোলা কাকারও নজরে পড়ে। এরপরেই রমেশ কাকার উদ্দেশ্যে সে জিজ্ঞাসা করে, কি হে রমেশ, এসে থেকেই দেখছি বড্ড চুপচাপ রয়েছ, কিছু হয়েছে নাকি? না হে, আসলে এরকম একটা ঝড় বৃষ্টির দিন দেখলেই আমার একটা ঘটনার কথা মনে পড়ে যায়। ঘটনা? কোন ঘটনা? তোমরা সেই ঘটনার কথা হয়তো জানো না। এরকমই একটা ঝড় বৃষ্টির দিনে আমি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর সেই দিন আমার যা ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল তা আমি জীবনেও ভুলতে পারবো না। কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেছিলাম আমি, নয়তো আজ আমার আর এখানে বসে থাকাই হতো না। হে, এতক্ষণ আমি বেশ চুপ করেই তাদের কথা শুনছিলাম, কিন্তু রমেশ কাকার ভৌতিক অভিজ্ঞতা জানবার জন্য হঠাৎই আমার মনের মধ্যে কৌতূহল জন্মালো। আমি রমেশ কাকাকে জিজ্ঞাসা করলাম, কি বলছো কাকা, ভৌতিক অভিজ্ঞতা? হ্যাঁ, সেসব ঘটনা শুনলে তোমরা বিশ্বাসই করতে চাইবে না। ওই দিনের কথা মনে পড়লেই আজও গাটা শিউরে ওঠে। কি বলছো? ভূত প্রেত দেখেছিলে নাকি? সে আর কি বলি, সেসব কথা শুনলে তোমরা রাতে ভয় ঘুমাতে পারবে না। এমন সময় বাইরে বৃষ্টির বেগ যেন আরো বেড়ে উঠল। সঙ্গেই চলছে বিদ্যুতের ঝলকানি। মাঝে মাঝে শোনা যাচ্ছে একটি অজানা পাখির ডাক। অন্যদিকে দোকানের এক পাশ থেকে ক্রমশ ব্যাঙ ডেকেই চলেছে। কি ঘটেছিল আমাদেরও বলো না। হ্যাঁ রমেশ, বলো দেখি, আমরাও শুনি। রমেশ কাকা বেশ কিছুক্ষণ বাইরে বৃষ্টির দিকে একভাবে তাকিয়ে থাকলো। এরপর বিড়িতে একটি টান দিয়ে বলতে আরম্ভ করলো, শোনো তবে, এ হলো প্রায় বছর 6 আগেকার কথা। আমি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। ও হ্যাঁ, তার আগে বলি, আমার শ্বশুর বাড়ি হলো হরিতলা গ্রামে। তো এই ঘটনার বেশ কিছুদিন আগে আমার স্ত্রী সুমনা তার বাপের বাড়িতে গিয়েছিল। দিন 10 পরে আমি ভাবলাম এবার আমি নিজে গিয়ে স্ত্রীকে নিয়ে আসব, আর তারই সঙ্গে বৃদ্ধ ওই শাশুড়ির সাথেও দেখা করে আসব। তাতে উনি বড্ড খুশি হবেন। বহুদিন ধরেই উনি আমায় যাওয়ার কথা বলছেন।
কিন্তু আমার আর সময় হয়ে উঠতো না। এরপরে আমি এক রবিবার দেখে তৈরি হয়ে বেরোলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তবে সেদিন ঝড় বৃষ্টির কারণে আমার পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। যাই হোক, ডিঙি থেকে আমি যেখানে নেমেছিলাম সেই জায়গার নাম ছিল বটতলা। সেখান থেকে হরিতলা যেতে আরও ওই মিনিট 30 মতো লাগে। এরপর ও মাঝপথে এমন বৃষ্টি শুরু হলো, ছাতাটাও সঙ্গে করে আনিনি। এ কি, আরে স্ট্যান্ডে তো দেখছি একটা রিক্সাই নেই। কি করে যাব এবার? না, হাঁটা ছাড়া তো আর কোনো রাস্তা দেখছি না। হাঁটা শুরু করি। এখন বৃষ্টিটাও কম হয়েছে একটু, মাঝ রাস্তায় রিক্সা পেয়ে গেলে উঠে পড়ব। মিনিট 15 হেঁটেই চলেছি। পথে না কোনো ঘর আছে, না বাড়ি, না কোনো রিক্সা চোখে পড়ছে। রাস্তা যেন শেষই হতে চায় না। এদিকে আকাশের যা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে ঝড় আছড়ে পড়তে পারে। এমন সময় আমার হঠাৎই মনে হলো যেন একটি ছায়া মূর্তি আমার পেছন পেছন আসছে। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। কই, কেউ তো নেই। ধুর বাবা, গাছ টাছ হবে হয়তো। আমিও অযথা কি সব যে ভাবি। এরপর সামনে ঘুরে আবারও যেই না হাঁটা দেব, দেখি আমার আগে একজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে। আমি একটু অবাকই হলাম। এ কি, এই লোকটাকে তো এতক্ষণ দেখিনি। কোথা থেকে এলো? একটু আগেও তো এখানে ছিল না। কখন এখানে এলো আমি তো দেখতে পেলাম না। সেই বৃদ্ধ হঠাৎই কি করে যে এলো তা নিয়ে আমি আর মাথা ঘামালাম না, কারণ একজনকে অন্তত পেয়েছি। সেইটা ভেবেই মনে মনে একটু সাহস পেলাম। দেখো বাবু, ভূত প্রেতে আমার বিশ্বাস নেই ঠিকই, তবে এই রাস্তায় কেমন যেন একটা ওই গাটা ছমছম করছিল। চারিদিক একেবারে অন্ধকার। মাঝে মাঝে ওই বিদ্যুতের ঝলকানিতে সামনের রাস্তাটা ওই যা একটু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এমন সময় আমার সামনে চলতে থাকা বৃদ্ধ লোকটি হঠাৎই বলে ওঠে, হরিতলা যাবেন তাই তো? আমি বড্ড অবাক হলাম। আমি যে হরিতলা যাব সেটা উনি জানলেন কি করে? আর তাছাড়া রাস্তায় আমি এবং উনি বাদে আর তো কেউ নেই যাকে উনি একথা জিজ্ঞেস করবেন। আরে হ্যাঁ মশাই, আমি আপনাকেই জিজ্ঞেস করছি। আমি বললাম, আপনি জানলেন কি করে যে আমি হরিতলা যাব? এই রাস্তা তো কেবল হরিতলার দিকেই যায়, তাই বুঝতে সমস্যা হলো না। ও, তা আপনি বুঝি এই গ্রামে থাকেন? বৃদ্ধ লোকটি আমার কথায় কোনো সাড়াই দিল না, উল্টে আমায় বললেন, এই রাস্তা ধরে যেতে হলে অনেকটা সময় লেগে যাবে আপনার। আমার একটি ছোট পথ জানা আছে, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আমিও সেই দিকেই যাচ্ছি, হরিতলা। ছোট পথ? আমি মনে মনে ভাবলাম, উনি যদি আমায় ছোট পথ দিয়ে নিয়ে যান তাহলে তো আমারই ভালো, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এমনিও রাত হতে চলল, কতক্ষণ যে আর হাঁটতে হবে সেটাও বুঝতে পারছি না। আর তার ওপরে আকাশের যা পরিস্থিতি। আমি ওনাকে বললাম, হ্যাঁ হ্যাঁ চলুন না, ছোট পথ ধরেই চলুন, তাতে আমারও খুব সুবিধেই হয়। বৃদ্ধ লোকটি কোনো কথা না বলে সামনে একটি অন্ধকার রাস্তার দিকে বাঁক নিল। আমিও তার পেছন পেছন হাঁটতে আরম্ভ করলাম। কিছুটা পথ যেতেই দেখছি রাস্তাটি কেমন যেন আরো ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো। আশেপাশে কোনো কিছু আমি দেখতেই পাচ্ছিলাম না, কিন্তু ওই বৃদ্ধ লোকটি সোজা হেঁটেই চলেছে। চারিদিক একেবারে নিস্তব্ধ। তবে অবিশ্বাস্য এটাই যে এত ঝোড়ো হাওয়া চলছে অথচ গাছের একটি পাতাও নড়বার আওয়াজ পর্যন্ত নেই সেই রাস্তায়।
এমন পরিবেশ মনের মধ্যে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে বারবার। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, বলছি আরো কতক্ষণ লাগবে? কেন, ভয় পাচ্ছেন নাকি? না না, ওসব নয়, আসলে অনেকক্ষণ ধরেই তো হাঁটছি, এতক্ষণ তো লাগার কথা নয়, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম। বৃদ্ধ আবারও আমার কথায় কোনো উত্তর দিল না। উনি ওনার মতো সোজা হেঁটেই চলেছেন। এমন সময় আরও কিছুটা পথ যেতেই হঠাৎই একটি বিদ্যুতের ঝলকানিতে আমার সামনের রাস্তাটা আমি এক মুহূর্তের জন্য পরিষ্কার দেখতে পেলাম। আর তা দেখেই আমি একেবারে থমকে গেলাম। দেখলাম আমার সামনে খবরখানা, আর সেখান থেকে ভেসে আসছে কিছু কান্নার শব্দ। এইসব দেখা মাত্রই আমার হাত পা গুলো ধীরে ধীরে অসাড় হয়ে আসতে লাগলো। কিছুতেই নিজের মনে সাহস জোটাতে পারছি না আমি। অন্যদিকে বৃদ্ধ লোকটিও ঠিক সেখানে গিয়েই দাঁড়িয়ে পড়ল। আমি ওনাকে ভয় ভয় জিজ্ঞাসা করলাম, এ তো কবরখানা, আপনি আমায় এদিকে নিয়ে এলেন কেন? কারণ আপনাকে তো এখানে আসতে হতো। হ্যাঁ, কে আপনি? আমার কথা শুনে বৃদ্ধ লোকটি ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। কি ভয়ানক তার চেহারা! চোখ দুটো ধপধপে সাদা, সারা গা দিয়ে একটি পচা মাংসের বিশ্রী গন্ধ। আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলাম। বাঁচাও, কে আছে? বাঁচাও, 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 কে আছে? আমি কোথায় এলাম? অন্ধকারে কোথায় যাচ্ছি কিছুই তো ঠিক বুঝতে পারছি না। এমন সময় হঠাৎ করেই শুরু হলো ঝোড়ো হাওয়া। কোনোভাবে হাত দিয়ে আড়াল করে চোখ খুলে ভালো করে চারিদিকটা দেখার চেষ্টা করলাম। দেখলাম কিছুটা দূরে একটি রিক্সা দাঁড়িয়ে। রিক্সা চালকের মুখ একটি কাপড় দিয়ে ঢাকা, ফিলফিলে তার চেহারা। এই ঝড় বৃষ্টির মধ্যে কেন এভাবে রিক্সা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা জানি না। তবে আমি রিক্সা দেখা মাত্রই বলে উঠলাম, ও দাদা, ও দাদা, শুনছেন? আরে দাঁড়ান, দাঁড়ান, আমি যাব। আমার তখন আর একটিও শব্দ বলার মতো শক্তি নেই। সারা শরীর আমার থর থর করে কাঁপছে। কি দেখলাম আমি কিছুক্ষণ চুপ করে এসব ভাবতে ভাবতে হঠাৎই আমার মনে পড়ল আমি রিক্সা চালককে জানাইনি যে আমি হরিতলার দিকে যাব। আমি ওনাকে সঙ্গে সঙ্গে বললাম, দাদা, আমি তো আপনাকে জানাইনি যে আমি কোথায় যাব। আপনি আমাকে ওই ওই হরিতলার দিকে নিয়ে চলুন। হ্যাঁ, হরিতলা কার বাড়ি যাবেন? মানে গোপাল দত্তের বাড়ি। ও, গোপালের বাড়ি, আচ্ছা। আপনি চেনেন নাকি? আমি তো সবাইকে চিনি বাবু। আপনি কি এই গ্রামেই থাকেন? না, তাহলে আমার কোনো বাড়িঘর নেই। রিক্সাওয়ালার মুখে এই কথা শুনে আমি খুব অবাক হলাম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি থাকেন কোথায়? আমি আমি সব জায়গাতেই থাকি। লোকটার উত্তরে আমি মনে মনে ভাবছিলাম, লোকটা আবার পাগল টাগল নয় তো? কারণ উনি যা সব অদ্ভুত কথাবার্তা বলছিলেন, কিন্তু আমার কাছে ওনার রিক্সায় যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে জঙ্গলে একেবারে ঘুটঘুটে অন্ধকার, অন্যদিকে ঝড়ে গাছপালাগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। শুধুই মনে হচ্ছে কখন শ্বশুর বাড়ি গিয়ে উঠব। এরকম ভুতুড়ে পরিবেশ দেখলে যে কারোরই মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আমি ওনাকে বললাম, দাদা,
বলছি আর কতক্ষণ লাগবে? এত তাড়া কিসের আপনার মশাই? লোকটির কথাবার্তা আমার মোটেই সুবিধের লাগছিল না। আমি একটু বিরক্ত হই ওনাকে বললাম, আচ্ছা মুশকিল তো, আর কতক্ষণ লাগবে সেটা আপনি বলছেন না কেন? রিক্সা যত জোরে ছুটুক না কেন, আপনি 1000 পৌঁছতে পারবেন না। এমন সময় হঠাৎই আমার মনে হলো একটি শীতল কিছু আমার দেহকে স্পর্শ করেছে। আমি পাশ ফিরে তাকাতেই দেখি সেই ভয়ানক চেহারা। আমায় দেখে বিশ্রীভাবে হেসেই উঠল সেই প্রেত। চলন্ত রিক্সা থেকে ঝাঁপ দেওয়া ছাড়া তো আমার হাতে আর কোনো উপায় নেই এখন। আমি এদিক ওদিক না তাকিয়ে চোখ বন্ধ করে দিলাম ঝাঁপ। পাগলের মতন দিক বিদিক ছুটে চলেছি। অবশেষে এসে দেখি আমি নদীর বিপরীত দিকে চলে এসেছি। চারিদিক একেবারে ফাঁকা, দূর দূরান্তে কেবল জল ছাড়া আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক সেইখানেই দেখলাম নদীর পাড়ে একটি নৌকা দাঁড়ানো, তার উপরে একজন মাঝি বসে আছে। আমি আর অপেক্ষা না করে সেই মাঝিকে গিয়ে বললাম, মাঝি ভাই, মাঝি ভাই, আমায় আমায় নদীতে পার করিয়ে দেবেন, আমি ওই ওই পারে যাব। হ্যাঁ দেবক্ষণ, আসেন এখানে বসেন। শান্ত নদী, নদীতে দূর দূরান্ত কোথাও পার দেখা যাচ্ছে না। চারিদিক ধীরে ধীরে কুয়াশা করে আসছে। এমন সময় আকাশ ভেঙে শুরু হলো বৃষ্টি। তা বাবু, আপনি এত হাঁপাচ্ছেন কেন? কিছু কি হয়েছে? বাবা, আসলে আমি এই গ্রামে এসে নামার পর থেকেই আমার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। বুঝছি আপনি কিসের কথা বলছেন, আমি সব বুঝছি। আসলে বাবু, এই জায়গাটা তো ভালো নয়। রাতের বেলা এই জায়গায় একা কেউ বের হয় না। আপনি যেই রাস্তা দিয়ে আইছেন ওই রাস্তা দিয়ে লোক যাওয়া আসা একেবারেই করতে পারে না। সন্ধ্যা হলেই ওখানে শুরু হয় মানুষ রূপে ভূত প্রেতের উপদ্রব। কত লোকে যে মরছে। লোকটার কথা শুনে আমার আরো ভয় করতে লাগলো। বড্ড অস্থির লাগছিল মনের ভেতরে। মনে হচ্ছে আবারও কিছু একটা খারাপ ঘটতে চলেছে। কি হলো বাবু, চুপ করে আছেন যে? আচ্ছা, আপনি এত রাতে নৌকা চালাচ্ছেন, তাহলে আপনি বাড়ি যান কখন? বাড়ি গিয়া কি করব বাবু, বাড়িতে তো আর কেউ নাই। কেউ নেই কেন? তারা সকলেই রোগে মরে গেছে বাবু। লোকটার উত্তরে আমার বড্ড দুঃখ হলো। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তার মানে আপনি কি একাই থাকেন? না তো বাবু, একা কেন থাকবো? আমার সাথে আমার স্ত্রী থাকে সব সময়। কিন্তু আপনি যে বললেন সকলে মারা গিয়েছে। হ্যাঁ মরিছে তো, মরি গিয়াও আমার সঙ্গে থাকে। ওই তো। ওনার কথা শুনে আমার বুকের ভেতরটা আবারও ধড়াস করে উঠল। এক মুহূর্তের জন্য ঘাড় ঘুরিয়ে যেই আমি পেছনে তাকালাম, আমি দেখলাম সত্যি একজন গা ঢাকা দেওয়া মহিলা নৌকার পেছনে বসে রয়েছে আর এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। মুখ সামনে ঘোরাতেই দেখি নিমেষে মাঝির চেহারা পাল্টে গেছে। কঙ্কালের মতো রূপ ধারণ করেছে সেই মাঝি। বারবার বেঁচে গেছিস তুই, কিন্তু এবার পালাবি কোথায়?
করে আমি ঝাঁপ দিলাম নদীতে। সুমনা, আমি আমি এখানে কি করে এলাম? আমার তো বেঁচে থাকারই কথা নয়। এখানে আমাকে কে নিয়ে এলো? কাল রাতে গণেশ কাকার ছেলে নদীর পাড়ের দিকে গিয়েছিল, আর সেখানেই সে তোমায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। গণেশ কাকার ছেলে তো তোমায় আগেও দেখেছে, তাই সে এক দেখাতেই তোমায় চিনতে পেরে গেছিল। আর তারপর সে তোমায় সঙ্গে সঙ্গে তুলে নিয়ে বাড়িতে দিয়ে যায়। এদিকে তারপর থেকে সারা রাত তোমার কি ভয়ানক জ্বর। এখন কেমন আছো বাবা? জ্বর এসেছিল আমার? ও, এখন আমি ঠিক আছি মা, এখন একদম ঠিক আছি। তা বলি বাবা, কাল রাতে তুমি ওই নদীর ধারে কি করে পৌঁছলে? কাল আমি অশরীরীদের কবলে পড়েছিলাম মা। এখানে আসবার জন্য সেই সকালে বেরিয়েছিলাম। ঝড় বৃষ্টির কারণে এসে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়, আর তারপরে বড় বাছা, বেঁচে গেছো তুমি বাবা। ভগবান তোমার সঙ্গে ছিল, নয়তো যে কি হতো। ওই বৃদ্ধ অশরীরী তোমায় যেই রাস্তা দিয়ে নিয়ে গেছিল, সেই রাস্তাটা যায় মানিকতলা গ্রামের দিকে। যদিও ওই গ্রাম আর এখন গ্রাম নাই। বহু বছর আগে ওই গ্রাম শ্মশানে পরিণত হইছে। ওদিকটা একেবারেই ভালো নয় বাবা, ওদিকে লোকজন একেবারেই যায় না। কেন? কারণ ওইদিকে সন্ধ্যা হলেই ভূত প্রেত এসবে ঘুরে বেড়ায়। কিন্তু এসবের পিছনে কি কোনো কারণ আছে? হ্যাঁ বাবা, প্রায় বছর 20 আগে ওই মানিকতলা গ্রামে হঠাৎ করে মহামারী শুরু হয়। ধীরে ধীরে সারা গ্রামের লোকজন ওই মহামারীতে আক্রান্ত হয়। রোগে কষ্টে যন্ত্রণায় কেউ মরে ঘরে, তো কেউ মরে রাস্তায়। ছোট ছোট বাচ্চা মানুষগুলা রোগে কষ্ট পেতে পেতে মারা যায়। বাপ মাগুলা চোখের সামনে দেখেও কিচ্ছু করতে পারে না। ওই মহামারীর ভয়ে আশেপাশের গ্রামের লোকজন সেই গ্রামে আর যাইতে পারে না। একের পর এক এইভাবে মরতে মরতে ওই গ্রামটা একেবারে শ্মশানে পরিণত হয়। পরে কিছু লোক গিয়া মরা মানুষগুলারে সেইখানেই জ্বালায় দেয়। তারপর থেকেই ওই গ্রামটার মধ্যে আর মানুষ নাই। ওই গ্রামের মধ্যে ভূত প্রেত ঘুরে ঘুরে বেড়ায়। ওই গ্রামের সামনে দিয়ে যেই যায় তারে টাইনা নিয়া একেবারে চইলা যাইতে চায় ওই ভূতে। তুমিও সেই রাস্তার দিকে চইলা গেছিলা বাবা, তুমি ঘুরে আইছো। ভগবান যে বড় মঙ্গল করছে। এখানেই রমেশ কাকা নিজের ভৌতিক অভিজ্ঞতার কথা শেষ করল। রমেশ কাকার মনটা একটু উদাস আছে। আমরাও আর রমেশ কাকাকে বিশেষ কিছু জিজ্ঞেস করলাম না। তবে রমেশ কাকার মুখে এই গল্পটা শুনে আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠেছে। যাই হোক, এবার বৃষ্টিটাও থেমে গেছে। এইবারে ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি।